আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কমন কিছু ডিসক্রিট ডিস্ট্রিবিউশনস নিয়ে। আজকের কথা বলার বিষয় হচ্ছে কমন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনস। সো যে ডিস্ট্রিবিউশনগুলো আমরা নর্মালি সচরাচর ব্যবহার করে থাকি। সো আমরা অলরেডি প্রবাবিলিটি মাস ফাংশন সম্পর্কে জেনেছি, যেটা ব্যবহার করা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, এবং সেটাকে ডিনোট করা হতো পি অফ এক্স দ্বারা। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। সো এই ডেন্সিটি টার্মটা নর্মালি কন্টিনিউয়াস ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এটাকে ডিনোট করা হচ্ছে এফ অফ এক্স দ্বারা। তো আজকে ভিডিওতে আমরা প্রথম ভাগে, মানে ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি দুই পার্টে থাকবে। প্রথম পার্টে থাকবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন। ভিডিওর দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সো প্রথমেই আমরা দেখব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটার একটা খুবই কমন ইউজ হচ্ছে র্যান্ডম নম্বর জেনারেশন। সো এই ডিস্ট্রিবিউশনটা এমনভাবে আমরা ডিফাইন করে থাকি, যেমন এখানে ডিফাইন করা হয়েছে একটা বাউন্ড দিয়ে, যে এ থেকে বি। সো এ থেকে বি এর মাঝে আমি যদি একটা ডিস্ট্রিবিউশন ডিফাইন করি এবং সেখান থেকে এরকম নাম্বার জেনারেট করি, তাহলে প্রত্যেকটা নাম্বার আসার প্রবাবিলিটি সমান থাকবে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, এটা অনেকটা যে 2 থেকে লেটস সে 3 এই রেঞ্জের মাঝে সব কিছু আসার সম্ভাবনা সমান। ইভেন 4 থেকে 5 রেঞ্জের মাঝেও যে কোনো কিছু আসার সম্ভাবনা সমান। আলটিমেটলি আমাদের এই ডিস্ট্রিবিউশনটার যে টোটাল বাউন্ড, সো এটার বাউন্ড হচ্ছে এ থেকে বি। সো এ এটা নেগেটিভ কিছু হতে পারে, পজিটিভ কিছু হতে পারে। সো এটা হতে পারে -1000 থেকে +1000, অর্থাৎ ইনফিনিটি বাদ দিয়ে একটা লিমিটেড কোনো একটা বাউন্ড অবশ্যই এটা হতে হবে। একটা লিমিটেড বাউন্ড আমি ডিফাইন করে দেব, এবং এই যে ডিফাইন করা হচ্ছে যে ভ্যালুগুলো দ্বারা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেই ভ্যালুগুলোই হচ্ছে এর প্যারামিটার। সো এখানে প্যারামিটারটা হচ্ছে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড। আর এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন। সো রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশনটা দেখতে হচ্ছে এরকম, এবং এটাকে অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা দেখতে হচ্ছে এরকম। এটাকে ডিফাইন করা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/b - a দ্বারা, যেখানে এক্স এর রেঞ্জ হচ্ছে, এক্স যেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, এই এক্স এর রেঞ্জ হচ্ছে এ থেকে বি এর মধ্যে। দ্যাটস ইট। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। সো এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব একটা জটিল কিছু না। আর এটা হচ্ছে স্পেসিফিক্যালি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য। এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের একটা ইকুইভ্যালেন্ট ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আছে, যেটাকে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। সো সেখানের সাথে এইটার পার্থক্যটা কি? সো ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আমরা এখানে যেমন কন্টিনিউয়াস আছে, যেমন হইতে পারে যে 2 এবং 2.01 এর মাঝখানে অ্যাকচুয়ালি ইনফিনিট সংখ্যক নাম্বার হতে পারে, রাইট? কারণ এটা কন্টিনিউয়াস ডেটা। বাট যদি এমন হয় যে এখানে 1 থাকবে, 2 থাকবে, এবং 1 আর 2 এর মাঝখানে 1.5 হওয়ার কোনো চান্স নাই, বা সেরকম কোনো কিছু হবে না, এরকম যদি কোনো ইভেন্ট হয় বা কোনো অকারেন্স হয়, এবং সেখান থেকে যদি আমি কিছু ড্র করতে চাই, সো সেই ধরনের ক্ষেত্রে আমরা আসলে এগুলোকে কাউন্ট করতে পারবো, বা আমরা বলতে পারতেছি যে তারা হচ্ছে তখন ডিসক্রিট। সো সেই ধরনের ক্ষেত্রে যদি হয় এমন যে প্রত্যেকটা ভ্যালু আসার সম্ভাবনা সেক্ষেত্রেও সমান, তখন সেটাকে আমরা বলবো ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো এই নামকরণটা জাস্ট ভ্যারিয়েবলের উপরেই মানে ডিপেন্ড করতেছে, এবং ডিসক্রিটের ক্ষেত্রে এইটার ফাংশনটার ফিগারটা একটু চেঞ্জ হবে, সেখানে 1/b - a + 1 হবে। সো আর বাদ বাকি সবই প্রায় সেম থাকবে। এখন ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেরকম আমরা ডিস্ট্রিবিউশনের এভারেজ, ভেরিয়েন্স এগুলো ক্যালকুলেট করতে পারতাম, সিমিলারলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা আসলে এই এভারেজ কিংবা ভেরিয়েন্স এগুলো ক্যালকুলেট করতে পারবো, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া। তো সেগুলো আসলে আমাদের এত মাথায় ঘামানোর প্রয়োজন নেই আপাতত, যেহেতু আমরা খুব বেসিক লেভেলে এখন বোঝার চেষ্টা করতেছি। সো আমরা জানি ডিসক্রিটের ক্ষেত্রে কি করতে হয়। এক্সপেকটেশন বা মিন বের করতে গেলে জাস্ট আমরা এক্সপেকটেশন অফ এক্স লিখি, দেন সামেশন করে ফেলি প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিনারিওটা ডিফারেন্ট। এখানে যেহেতু আমরা এরিয়া নিয়ে কাজ করতেছি, স্পেসিফিক কোনো ভ্যালু না, বরং আমরা আসলে জানি যে বিভিন্ন রেঞ্জ আছে। সো বিভিন্ন রেঞ্জ যেহেতু এখানে আছে, সো এর করেসপন্ডিং আমরা একটা এরিয়া পাই, রাইট? সো এখানে আমাদের কাজ করতে হবে কন্টিনিউয়াস স্কেলে, অর্থাৎ ইন্টিগ্রেশন দিয়ে।
সো কন্টিনিউয়াসের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, সেখানে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন ফ্রম এ থেকে বি। সো এ বি এগুলো কোত্থেকে আসলো, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জটা, আমাদের ভেরিয়েবলের রেঞ্জ। সো আমাদের টোটাল ভেরিয়েবলের রেঞ্জের মাঝে ইন্টিগ্রেশন করতে হবে, সিমিলার টু ডিসক্রিট ভেরিয়েবল। কেন সিমিলার বললাম, কারণ সিমিলার কেন, এখানে হচ্ছে আমরা এক্স এর রেঞ্জ যেগুলো ছিল, এক্স যদি আমার 10টা হয়, 10টার সাথেই এই প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে করে, করেসপন্ডিং প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে করে আমরা হচ্ছে এক্সপেকটেশনটা পেতাম। এখানে সিমিলার কাজই করা হচ্ছে, জাস্ট আমরা ইন্টিগ্রেট করতেছি আমাদের এই রেঞ্জের মাঝে, এবং এখানে আমরা সেই মাল্টিপ্লিকেশন কাজগুলো ভেতরে করে ফেলবো। সো ইন্টিগ্রেশনের খুব অ্যাডভান্স কিছু না জানলেও চলবে, কারণ এই প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য করেসপন্ডিং এভারেজের ফর্মুলা, ভেরিয়েন্স এগুলো আসলে এখান থেকেই বের করা হয়েছে, এবং সেগুলো অলরেডি মানুষজন করে রাখছে, এত চিন্তা করার কিছু নেই। যেমন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এক্সপেকটেশন পাই বা এভারেজ পাই হচ্ছে এটা a প্লাস বি বাই 2। সো আমি অলরেডি জানি এই ডিস্ট্রিবিউশনের জন্য এ হচ্ছে 1, বি হচ্ছে 10, তো আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছি, এভারেজ হচ্ছে 5.5। সো এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে অন এভারেজ আমরা যদি নাম্বার ড্র করতে থাকি, সেই ড্র করা নাম্বারগুলোর এভারেজ হয়তো দেখা যাবে 5.5 এর আশেপাশে, রাইট? সিমিলারলি আমরা ভেরিয়েন্সও ক্যালকুলেট করতে পারি। সো ভেরিয়েন্সের ক্যালকুলেশনের ফর্মুলা আমরা অলরেডি জানি এরকম। সো সেম প্রিন্সিপালটাই এখানে সামেশনের বদলে ইন্টিগ্রেশন হবে, আর অলরেডি মানুষজন ক্যালকুলেট করে রাখছে এখানে কি হবে থিওরিটিক্যালি ভেরিয়েবলটা, ভেরিয়েন্সটা। সো সেটা হচ্ছে বি মাইনাস এ হোল স্কোয়ার বাই 12। সো এখানে জাস্ট আমরা এই প্যারামিটারের ভ্যালুগুলো বসিয়ে দিলেই ভেরিয়েন্সের মানটা পেয়ে যাব। সো এটা হচ্ছে জাস্ট জানার জন্য, এমন না যে আমাদেরকে ডেটা সায়েন্সের কোনো কাজ করতে গেলে এগুলো হাতে কলমে কখনো করতে হবে। বাট এই প্রিন্সিপাল আইডিয়াটা যদি জানা থাকে যে আমরা আসলে এগুলোর এভারেজ কিংবা ভেরিয়েন্স ইউজ করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো, সো কখনো না কখনো এটা কাজে লাগতে পারে। তাহলে এখন একটা সিম্পল প্রবলেম দেখা যাক। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে প্রবাবিলিটি অফ অবটেইনিং এ ভ্যালু বিটুইন 4 and 6। সো এখানে আমাদের রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। সো এখান থেকে যদি আমি র্যান্ডমলি কিছু নাম্বার ড্র করি, লেটস আমার কাছে হাতে আসলো 4.05, তারপরে আসলো 8.0004, এরকম আমার অনেক নাম্বার আসার চান্স আছে। সো আমার সেই নাম্বারগুলা 4 এবং 6 এই রেঞ্জের মাঝে থাকবে, অর্থাৎ এই বাউন্ডেড এরিয়াটার মধ্যে থাকবে। তার প্রবাবিলিটি কত, আসলে এরিয়া বলাটা ভুল হচ্ছে, এই রেঞ্জের মাঝে থাকবে তার প্রবাবিলিটি কত, রাইট? সো তার প্রবাবিলিটি বের করতে গেলে আমাকে এখন ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। সো আমাকে লিখতে হবে হচ্ছে এফ অফ 4 এর চেয়ে বড় হবে এক্স এবং 6 এর চেয়ে ছোট হবে, বিকজ এটাই হচ্ছে কোয়েশ্চেনটা। সো দেন হচ্ছে আমি জাস্ট এইটা যদি ভ্যালুটা বসাই দিই এই বাউন্ডারির মাঝে 4 থেকে 6 এর মধ্যে, এই ফাংশনটা অর্থাৎ আমার যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল সেইটাকে ইন্টিগ্রেট করলেই আমি আসলে পেয়ে যাচ্ছি অ্যান্সার। সো অ্যান্সারটা হচ্ছে 22.22%। সো এটা হচ্ছে খুবই বেসিক ইন্টিগ্রেশন, এটা না জানলেও সমস্যা নাই, এগুলো নর্মালি এখন সবাই কম্পিউটারে করে ফেলে। বাট যদি জানতে চান অনেক সোর্স আছে, ইভেন আমাদের এআই কোয়েস্টের বা স্টাডি মার্টের ওয়েবসাইটে গেলে বা এআই কোয়েস্টের ওয়েবসাইটে গেলে আপনারা কোর্স পাবেন, সেগুলোও করতে পারেন। এখানে একটা জানার বিষয় হচ্ছে যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যেমন একটা ফাংশনের মাঝে এক্স এর ভ্যালু বসালে সরাসরি সেই এক্সটা বা ধরলাম এক্স এর সেই ভ্যালুটা হওয়ার প্রবাবিলিটি কত সেটা পেয়ে যেতাম, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু করা পসিবল না। এখানে আমরা এই প্রবাবিলিটি ফাংশনের আউটপুটে যা পাই তা হচ্ছে ডেনসিটি। সো ডেনসিটি এবং মাস কিন্তু সেম না, অনেকটা ফিজিক্সের কনসেপ্টের মতো। সো আমাদেরকে এই ডেনসিটি থেকে মাস পাওয়ার সুযোগ নাই, মানে এখানে আসলে সরাসরি একটা সার্টেন পয়েন্টে পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এখানে যদি আমরা একটা সার্টেন পয়েন্ট হিসাব করতে যাই, সেখানে দেখা যাবে ইনফিনিট পসিবিলিটি আছে। যেমন 2 এবং 2.00001 এর মাঝে অনেক নাম্বার থাকতে পারে। সো এভাবে চিন্তা করেন যে 2.01 এবং 2.02 এর মাঝখানে 2.001, 2.002। সো এইভাবে যদি চিন্তা করি, এই কন্টিনিউয়াস স্কেলে প্রত্যেকটা ইনফিনিটলি ছোট নাম্বারের মাঝেও ইনফিনিটলি ছোট নাম্বার আছে। সো একটা সার্টেন পয়েন্টের প্রবাবিলিটি আসলে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে ক্যালকুলেট করা পসিবল না, মানে
পসিবল না মানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 0, প্রবাবিলিটি হচ্ছে 0, যে আমি 6 পাবো তার প্রবাবিলিটি কত? 6 পাওয়ার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি 0, কারণ এই প্রবাবিলিটিটা টোটাল এরিয়ার মধ্যে বা টোটাল রেঞ্জের মাঝে আসলে ভাগ হয়ে যাবে। সো এমন একটা ভ্যালু হতে হবে যেন সবগুলা ভ্যালু আসার প্রবাবিলিটি যোগ করলে 1 হয়। সো সেই সিনারিও থেকে একটা সার্টেন ভ্যালুর প্রবাবিলিটি আমরা আসলে কখনোই একটা ফাইনাইট নাম্বার পাবো না, সেটা দেখা যাবে 0 হচ্ছে, আই মিন 0-র চেয়ে বড় কোনো নাম্বার পাবো না। সো সেই সমস্যাটার একটা সলিউশন হচ্ছে যে আমরা এই কারণেই এই ইন্টিগ্রেশন টার্মটা ব্যবহার করি। আমরা অলওয়েজ একটা রেঞ্জের মাঝে প্রবাবিলিটিটা হিসাব করি যে 2 থেকে 2.5 এর মাঝে হওয়ার প্রবাবিলিটি কত, বা 2.0 থেকে 2.05 এর মাঝে হওয়ার প্রবাবিলিটি কত। এইভাবে হচ্ছে আমরা এই জিনিসটা ডিফাইন করতে পারবো, বাট কখনোই 2 এক্স্যাক্ট 2 হবে তার প্রবাবিলিটি সেটা বের করতে পারবো না। যেমন এটার সিনারিওটা এখানেই দেখা যাচ্ছে সরাসরি, যে প্রবাবিলিটি অফ অবটেইনিং এ ভ্যালু বিটুইন 2 and 2। সো বিটুইন 2 and 2 মানে হচ্ছে 2, রাইট? সো এটা ক্যালকুলেট করলে দেখা যাবে যে ইন্টিগ্রেশন করার পর অ্যান্সার আসছে 0%, রাইট? সো এটা ম্যাথমেটিক্যালি প্রুভ হয়ে গেল যে আমরা আসলে একটা সিঙ্গেল পয়েন্টের প্রবাবিলিটি আসলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বের করতে পারবো না। এটা যে শুধুমাত্র ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সত্য তা না, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হোক বা পরে যত ডিস্ট্রিবিউশন আছে সবগুলোর ক্ষেত্রেই এটা সত্য। এখন আমরা আসি নর্মাল ডিস্ট্রিবিউশনে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিবিউশন ইন দ্য কন্টিনিউয়াস স্কেল। সো এখানে এক্স এর রেঞ্জ প্রথমে দেখি, সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, রাইট? তার মানে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনে এই পাশে যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, যে এখানে আমি যদি ডেন্সিটির কথা চিন্তা করি যে 21 এটা আসার, বা এদিকে ভ্যালু অনেক বেশি, 17 একটু কম, 13 ভ্যালু কিছু কম, এভাবে হচ্ছে 5 দিকে অনেক কম, এর মানে এই না যে সেখানে নাই। সো দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ওইখানেও কিছু ভ্যালু থাকতে পারে। এদিকে -10 সেখানেও কোনো ভ্যালু থাকতে পারে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন আমাকে বলতেছে যে এক্স আসলে যে কোনো ভ্যালুই নিতে পারে, বাট এখানে আসলে এইটুকুর মধ্যে যেন এখানে লেখা আছে যে ফলোস এম্পিরিক্যাল রুল। এম্পিরিক্যাল রুল কি ছিল? যে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মানে মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাইনাস এবং 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাসের মধ্যে কিছু পরিমাণ থাকে, তারপরে এখানে কিছু থেকে এই পর্যন্তর মধ্যে কিছু থাকবে, তারপর 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে মাইনাস থেকে প্লাস পর্যন্ত অংশে আরও মেজরিটি অংশ পরিমাণ থাকবে। সো এই যে এম্পিরিক্যাল রুলটা, সেটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খাটে, যেটা আবার অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খাটবে না। সেক্ষেত্রে আমাদেরকে শেপস রুলে যেতে হবে। সো এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের প্যারামিটার হচ্ছে 2টা। এই 2টা প্যারামিটার পেলেই হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশনটা ড্র করতে পারবো, বা এই ডিস্ট্রিবিউশন নিয়ে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল কাজকর্ম করতে পারবো। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্স, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ভেরিয়েন্স বলি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি, অ্যাকচুয়ালি ভাইস ভার্সাই অনেকটা, রাইট? কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করলেই আমরা ভেরিয়েন্স পাই। সো এখানে হয়তো লেখা আছে সিগমা, বাট আমি এটাকে ভেরিয়েন্সে কনভার্ট করে ফেলতে পারবো। সো এটার ইকুয়েশনটা হচ্ছে f of x equal to 1/√2 pi sigma square then e to the power -12 x minus mu by sigma whole square। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা রিডিং পড়লাম, এটা কি আদৌ আমাদের মুখস্থ করা দরকার? অ্যাকচুয়ালি কিন্তু এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এটা আসলে যারা দেখা যায় ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের বা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে, তাদের আসলে এইটা নিয়ে অনেক পড়াশোনা করতে করতে এক পর্যায়ে মুখস্থ হয়ে যায়। এটা কেউই মুখস্থ করার চেষ্টা করে না, এটা অটোমেটিকলি হয়ে যায়। সো এটা নিয়ে তো দুশ্চিন্তা করার কিছু নাই। প্রথমত দেখতে কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে এটা ফ্যামিলিয়ার হয়ে যাবে। এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আরেকটা কনসেপ্ট হচ্ছে জেড স্কোর বা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্পেসিফিক্যালি আমরা যে কোনো ধরনের মিউ এর ভ্যালু বা যে কোনো ধরনের সিগমার ভ্যালুর জন্য ক্যালকুলেট করতে পারি। এখন ধরলাম আমাদের কাছে ভিন্ন ভিন্ন কয়েকটা ডেটা সেট আছে, এবং এক একটা ডেটা সেটের অ্যাভারেজ এক এক রকম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক এক রকম। এখন তাদেরকে আমি কম্পেয়ার করতে পারতেছি না, কারণ হচ্ছে তাদের স্কেল ডিফারেন্ট, রাইট? এখন তাদেরকে যদি আমি একটা সেম স্কেলে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি জেড স্কোর বা জেড কনভার্সেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন যাই বলি না কেন, সেটার হেল্প নিতে পারি। যেমন এখানে হেল্পটা কিভাবে হবে, যে আমাদের কাছে যে ডেটাটা ছিল, ধরলাম সেখানে অ্যাভারেজ ছিল 21। সো এই যে প্রত্যেকটা ভ্যালু ছিল, প্রত্যেকটা ভ্যালুকে আমরা এই পুরো ডিস্ট্রিবিউশনের মিন
এবং ভেরিয়েন্স দ্বারা এই ট্রান্সফরমেশনটা করব। সো এক্স হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালু, মিউ হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের মিন, এবং সিগমা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখন যদি আমি জাস্ট এখানে এই ভ্যালুগুলোর জন্য এক্স এর বিভিন্ন ভ্যালু বসাই, আমি প্রত্যেকটা এক্স এর করেসপন্ডিং জেড এর ভ্যালু পাবো। তাদেরকে যদি আমরা প্লট করি একদম সেম টু সেম এই ফিগারটাই পাবো এখানে, জাস্ট আমাদের স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? তখন দেখা যাবে যে আমাদের স্কেলটার সেন্টারে থাকবে 0 অলওয়েজ। সো জেড ডিস্ট্রিবিউশন বলি বা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, সেটার সেন্টারে অলওয়েজ 0 থাকবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন 0। এবং এটার ক্ষেত্রে দেখা যাবে যে সিগমা 1 অর 1 এর আশেপাশে কিছু একটা হবে। সো এখানে যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এগুলোই যে সবসময় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন হবে তা না, বাট এটার কাছাকাছি অন্তত হবে। তখনই হবে যদি এইটা নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়, আদারওয়াইজ দেখা যাবে যে এখানে কিছু প্লাস মাইনাস হচ্ছে বা শেপটা হয়তো নর্মালের মতো থাকবে না। সো যেমন একটা ভ্যালু দিয়ে দেখি যে এক্স এর জায়গায় 17 বসালাম, তারপর ক্যালকুলেট করে পেলাম হচ্ছে -1। সো জেড এর ভ্যালু আসলো -1। তো এখন দেখি ফিগারে কি ছিল। সো 17 ছিল এই জায়গাটায়, এই পাশে আসলে সেটা হচ্ছে -1। সো এক্স্যাক্টলি সেম শেপ, ডেনসিটির হাইটটাও একদম সেম। এখানে যদিও ডেনসিটির ভ্যালু ডিফারেন্ট, বাট আমি যদি এই পয়েন্টে এই এরিয়াটা হিসাব করি তখন দেখা যাবে যে এইখানে যে এরিয়াটা আসছে এইখানে সেই এরিয়াটা এক্স্যাক্টলি সেম। এখন কথা আসতে হবে যে ডেনসিটি ডিফারেন্ট কেন? ডেনসিটি ডিফারেন্ট হয়েছে কারণ হচ্ছে আমাদের পুরো স্কেলটাই ডিফারেন্ট হয়ে গেছে। এখন ডেনসিটি আমাদের কি দেখাচ্ছে? এটা একটা কোয়েশ্চেন। ডেনসিটি আমাদেরকে দেখাচ্ছে যে কোনো একটা করেসপন্ডিং এক্স এর ভ্যালুতে সেটা আশেপাশের ভ্যালুগুলোর তুলনায় কতটুকু বেশি লাইকলি টু অকার। সো আমি যদি -1 এর জায়গাটাই চিন্তা করি, -1 এর বরাবর এখানে যে হাইটটা, এই হাইটটা কিন্তু এই পাশেরগুলোর চেয়ে বেশি এবং এই পাশের চেয়ে কম। এর মানে একটাই বোঝায় যে এটা হওয়ার বা এই ভ্যালুটা বা এই ভ্যালুর আশেপাশে যে কোনো ভ্যালু আমি যদি এখানে জাস্ট র্যান্ডমলি পিক করি, হওয়ার চান্স এখান থেকে বেশি এবং এই পাশটা থেকে কম। দ্যাটস ইট। এটা আমাদেরকে প্রবাবিলিটির ভ্যালু দিচ্ছে না, আমাদেরকে প্রবাবিলিটি ভ্যালুর জন্য আবার ইন্টিগ্রেশনের হেল্প নেওয়া লাগবে, এবং সেক্ষেত্রেও আমরা একটা সার্টেন পয়েন্টের প্রবাবিলিটি বের করতে পারবো না। আমি বলতে পারবো না যে -1 হওয়ার প্রবাবিলিটি কত, কারণ এটা অলওয়েজ 0। আমি একটা সার্টেন পয়েন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 পাবো। ঠিক আছে, সিমিলারলি আমরা আরেকটা ক্যালকুলেট করতে পারি জাস্ট দেখার জন্য। এখন আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে যাবো, সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। সো লাস্ট ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্লাসেই হচ্ছে আমরা হালকা একটা হিন্টস দিয়েছিলাম, বাট এটার ইম্পর্টেন্স বা ইউজটা আসলে এখানে সবচেয়ে বেশি। সো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে একটা প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স টেকিং এ ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। সো এখানে এক্স দুইটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে স্মল এক্স। সো স্মল এক্স অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে স্পেসিফিক কোনো একটা ভ্যালুর চেয়ে কম যে কোনো ভ্যালু এক্স নিতে পারবে কিনা। সো যাই হোক, এটা ম্যাথমেটিক্যাল জার্গন, এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। মেইন কনসেপ্ট হচ্ছে এইটা এইটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ফিগার, এবং এই ফিগারে আমরা কি কি পাচ্ছি সেটা বুঝলেই হবে। এই ফিগার আমরা পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের রেঞ্জ। সো এইখানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন নেওয়া হয়েছিল, সেটা রেঞ্জ হচ্ছে আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বাট এই ডেটার জন্য আমরা প্রবাবিলিটি হয়তো ডেটা অ্যাভেলেবল ছিল -4 থেকে +3 বা এরকম কিছু। সো এখানে ধরলাম এটা 1, সো -1। সো -1 বরাবর এই যে কার্ভটা, এই কার্ভের এগেনস্টে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা আমাদেরকে ডিনোট করে যে -1 এর চেয়ে ছোট কোনো কিছু পিক হওয়ার প্রবাবিলিটি কত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.159। এর মানে হচ্ছে 15.9% প্রবাবিলিটি আছে যে আমি যদি এই ডিস্ট্রিবিউশন থেকে কোনো কিছু পিক করি বা লটারির মতো করে ধরি বা পিক করে নিয়ে আসি, সেটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 15.9%। সিমিলারলি আরেকটা দেখি যে এখানে দেখা যাচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা থেকে অ্যাভারেজ খুব সম্ভবত 154 বা 55-এর আশেপাশে। সো এই যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা থেকে 160 বা তার কম কোনো কিছু র্যান্ডমলি সিলেক্ট করার প্রবাবিলিটি কত। এটা যদি কোয়েশ্চেন হয় তবে তার অ্যান্সার হচ্ছে 65.5%। কিভাবে এটা বললাম? এই নর্মাল সিডিএফ দেখে,
সো নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যে গ্রাফটা সেখান থেকে আমি 160 বরাবর এখানে গিয়ে এই পাশে গিয়ে দেখলাম যে এই ভ্যালুটা হচ্ছে 0.655। তো সেই কারণে আমি বলতে পারতেছি যে এটা হচ্ছে 65.5% প্রবাবিলিটি। সো এই যে এরিয়াটা বা পয়েন্টের ভ্যালুটা এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই যে ব্লু রিজিয়নটা এটার এরিয়া কত। সো টোটাল এরিয়া হচ্ছে 100% বা 1। আমরা জানি যে প্রবাবিলিটি সবগুলো যদি আমরা যোগ করি, প্রত্যেকটা ভ্যালু আসার প্রবাবিলিটি যদি আমরা স্পেসিফিকভাবে একটা একটা করে যোগ করি, তাহলে আমরা টোটাল পাবো 1 বা 100%। সো আমরা যদি মাঝখানে এখানে কেটে ফেলতাম, মাঝখান থেকে এখানে একটা হাইলাইট করতাম, তাহলে সেই এরিয়াটা হইতো 50%। বাট আমরা যেহেতু এখানে দেখতে চাচ্ছি 160-এর চেয়ে ছোট কতটুকু হবে, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 65.5%। আচ্ছা, ফিগারটা খুব সম্ভবত এইখানে কাটার কথা ছিল, এটা আমার বানাতে গিয়ে ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন যে কনসেপ্টটা হবে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে কি হচ্ছে। সো এতক্ষণ দেখছিলাম হচ্ছে একদম র এক্স এর ভ্যালু। সো এক্স থেকে যখন আমরা জেড এ কনভার্ট করে নিচ্ছি তখন তো আমাদের হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল, রাইট? বা সেটাকে আমরা জেড বলে ডিনোট করতে পারি। সো এই স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে সিডিএফটা একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে স্পেসিফিক্যালি টেবিল হিসেবে বানানো আছে। যে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর জন্য এরিয়া কত হবে সেটা অলরেডি টেবুলেটেড করা আছে। যে 0 থাকলে সেক্ষেত্রে আমার সিডিএফ এর ভ্যালু কত সেটা অলরেডি টেবুলেটেড করা আছে বা লিস্টে লেখা আছে যে এরকম হবে, 50% হবে। সো আমাদেরকে আসলে কোনো ধরনের ক্যালকুলেশন করার প্রয়োজন নাই বা ইন্টিগ্রেশন করার প্রয়োজন নাই। আমরা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টেবিল নিব, যে টেবিলটাতে আমরা সেখানে দেখতে পাবো যে যদি এই জেডের এই গ্রাফটাতে জেডের ভ্যালু 0 হয়, সেক্ষেত্রে আমাদের এই এরিয়াটা কতটুকু, লোয়ার হাফের এরিয়াটা কতটুকু সেটা আমরা পেয়ে যাব। সিমিলারলি অন্য যে কোনো ভ্যালুর জন্য এটা বের করা পসিবল। প্রথম প্রবলেমটা হচ্ছে, ইফ দ্য ডিস্ট্রিবিউশন অফ হাইট অফ স্টুডেন্টস follows a normal distribution where the average is 154 centimeter, standard deviation is 15 centimeter, what is the probability of a student being selected who has height less than or equal to 160 centimeter? সো এটা খুবই সিম্পল একটা প্রবলেম, এটাই খুব সম্ভবত এতক্ষণ এক্সাম্পলও দেখে ফেলছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, if the distribution of exam score in a class follows a normal distribution with mean 72 and standard deviation 10, আমাকে মিনিমাম কত স্কোর পেতে হবে যেন আমি টপ 10% স্টুডেন্টের মাঝে থাকতে পারি, রাইট? খুব ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে প্রথম প্রবলেমটা ফার্স্টে সলভ করি। সো প্রথম প্রবলেমের সলিউশনটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমার এভারেজ হচ্ছে 154, আমার টার্গেট হচ্ছে 160 বা তার কম পাবে তার প্রবাবিলিটি বের করা। সো 160 যদি এইখানে হয়, তাহলে এখানে যদি কেটে দেই তাহলে এই এরিয়াটা আমার বের করা টার্গেট। সো সেটা আমরা ইউজ করতে পারি নর্মাল সিডিএফ থেকে। সো কেউ যদি প্রোগ্রামিংভাবে করতে চায় সেক্ষেত্রে তো অলওয়েজ অনেক ওয়ে আছে, বাট এখানে গ্রাফিক্যালি জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে এখানে 160 ছিল, এই বরাবর কেটে ফেললাম, তাহলে ওয়াই অ্যাক্সিসে যেখানে ক্রস করতেছে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কারণ এটা আমাকে দেখাচ্ছে যে 160 বা তার কম পাবে তার প্রবাবিলিটি কত। সো সেই অ্যান্সারটা হচ্ছে 65.5%। এখন দেখি হচ্ছে যে টেবিল থেকে কিভাবে এটার অ্যান্সার বের করা যায়। তো টেবিল থেকে অ্যান্সার বের করার জন্য আমাদেরকে আগে এই পুরো ডেটাটাকে একটু জাস্ট কল্পনা করতে হবে যে এটাকে যদি আমি জেডে নিয়ে যাই তাহলেই তো হয়ে যাচ্ছে, রাইট? সো জেডে নিয়ে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার টার্গেট যেটা 160-এর চেয়ে ছোট তাদেরকে আমার বের করতে হবে। সো আমি 160টাকে এই ভ্যালুটাকে কনভার্ট করে যাব জেডে কী হয় সেটা জানার জন্য। সো প্রথমে ক্যালকুলেশন হচ্ছে 160 - 154 ডিভাইড বাই 15। সো এই ভ্যালু দুইটা কোথেকে আসলো? এই ভ্যালু দুইটা আমার কাছে দেওয়াই ছিল যে 154 হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটার অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15, এটা দেওয়াই ছিল। সো আমার টার্গেট যেহেতু 160-এর চেয়ে ছোট সেগুলো বের করা, আমি প্রথমে এই জেডটি কনভার্ট করে নিই, তাহলে ভ্যালু হচ্ছে 0.40। এখন কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শেষ। আমাকে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টেবিলে যেতে হবে, সেখানে গিয়ে এই জেডের স্পেসিফিক এই ভ্যালুর জন্য এরিয়া কত দেয়া আছে সেটা বের করলেই হচ্ছে।
সো এটা আসলে বের করার জন্য আপনারা গুগল করতে পারেন, গুগলে গিয়ে সার্চ দিবেন জেড টেবিল, তো সেখানে গেলে অনেক ফিগার পাবেন, আপনারা যে কোনো একটা ওপেন করবেন। আমার চোখে এটা ভালো পড়তেছে, তো আমি এটাই ওপেন করি। এখানে একটু নিচের দিকে নামলে জেড এর পজিটিভ ভ্যালুর জন্য, সো এটা পড়ার ওয়ে হচ্ছে এরকম, জেড এর পজিটিভ ভ্যালু এদিকে, সো 0.4, এটা হচ্ছে পয়েন্টের পরে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত, তো এটা তো আরও অনেকগুলো ডেসিমাল প্লেস পর্যন্ত যেতে পারে। সো যদি 0.42 হয় আমাদের এই জেড এর ভ্যালুটা কত আসছে, আচ্ছা সরাসরি 0.40 আসছে। সো 0.40 জন্য ভ্যালুটা হচ্ছে এই কলাম বরাবর, এটা 0.654। সো এই ভ্যালুটা হচ্ছে এই জেড এর এই স্পেসিফিক ভ্যালুতে এই রিজিয়নটা কতটুকু, রাইট। সো এখানে আমি দেখতে পাচ্ছি 0.6554। এখন আমার এখানে জেড এর ভ্যালু যদি 0.40 না এসে লেটস সে 0.49 আসলো, তাহলে আমার এই এরিয়াটা কতটুকু হইতো। তখন আমাকে পড়া লাগতো এইভাবে, জেড এর এখানে দেখতাম 0.4, দেন হচ্ছে 9-এ যাব। সো আমার দরকার হচ্ছে সেকেন্ড ডেসিমাল প্লেসে 9 থাকবে, সো এই বরাবর এইখানে চলে যাওয়া লাগবে, এই কলামটা, লাস্টের কলামটা। তাহলে 0.49 হচ্ছে 0.6879। সো এইটা হচ্ছে তখন অ্যান্সার। সো আশা করি এইটা ক্লিয়ার। আমি একটু আনডু করে দিই। ওকে, সো এইভাবে আর কি এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে এটার সলিউশন বের করা যায়। আর এটা বের করার আরেকটা ওয়ে হচ্ছে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে নর্মাল ডিস্ট্রিবিউশনের স্পেসিফিক ভ্যালুর জন্য কতটুকু এরিয়া কভার করে সেগুলো আসলে পাওয়া যায়। সো এটা হচ্ছে সেরকম একটা, আর এটা আসলে তৈরি করা হয়েছে শাইনি দিয়ে। সো শাইনি হচ্ছে আরও একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে এরকম ওয়েব অ্যাপ তৈরি করা যায়, তারপর ডিপ্লয় করে অন্যদের সাথে শেয়ার করা যায়। এটা হচ্ছে সেরকমই একটা ওয়েবসাইট। তো এখানে গিয়ে ফাইন্ড প্রবাবিলিটি, সেখান থেকে প্রথমে আমরা দিয়ে দিব আমাদের ডিস্ট্রিবিউশনের অ্যাভারেজ কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত। সো এভারেজ ছিল হচ্ছে 154, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 15, আর আমাদের জানার প্রয়োজন ছিল এদিকে 160 বা তার ছোট এই এরিয়াটা কতটুকু। সো ভ্যালু অফ এক্স দিয়ে দিচ্ছি, আর এখানে দেখেন টাইপ অফ প্রবাবিলিটি লোয়ার টেল। সো লোয়ার টেল মানে হচ্ছে আমি এই পাশ থেকে এ দিয়ে কতটুকু সেটা জানতে চাচ্ছি, এটা বোঝানোর জন্য। সো 160, সো হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে 160-তে এই এরিয়াটা হচ্ছে 65.5%, আর এই এরিয়াটা হচ্ছে 34.46%। এবং আমি চাইলে এই ভ্যালুটা আসলে জেড এ কত সেটাও দেখতে পারি, এখানে শো জেড স্কোরে ক্লিক করলে সেই ভ্যালুটা দেখা যাবে 0.4। সো আশা করি এটা ক্লিয়ার। আর কিভাবে আসলে এই ধরনের শাইনি অ্যাপ বানানো যায় আর কিভাবে কোডিং করা যায় সেটা যদি আপনারা জানতে চান, আপনারা চাইলে আমার একটা ফ্রি কোর্স আছে এআই কোয়েস্টে, সেটা দেখে আসতে পারেন। তারপর প্রথমেই পেয়ে যাবেন এটা। তো এখানে আসলে ভিডিওটা সম্পূর্ণ ফ্রি, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। ওয়াচফুল কোর্স দিলে হচ্ছে গিটহাবে নিয়ে যাবে, সেখানে প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়ালস আছে, আর এই পাশে হচ্ছে ইউটিউব ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে হচ্ছে আপনারা একদম বেসিক টু আর শাইনি অ্যাপ সব কিছুই পেয়ে যাবেন, কীভাবে কোডগুলো করা হচ্ছে। ইভেন আমি এখন যে টপিকগুলো জাস্ট শুধুমাত্র স্ট্যাট শেখাচ্ছি সেখানে হচ্ছে সেগুলো অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। সো সেই প্লেলিস্টও আপনারা একটু চেক আউট করে আসতে পারেন। আর এমনিতে আমাদের এখানে এআই কোয়েস্টে রানিং অনেকগুলো কোর্স আছে, সেগুলোও দেখতে পারেন। আর ফ্রি কোর্স তো অলওয়েজই আপনাদের জন্য অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে আবার পড়ায় ফিরে যাই। আসলে এটা ছিল একটা প্রবলেম, আরেকটা প্রবলেম ছিল এটা, if the distribution of exam score in a class follows a normal distribution with mean 72 and standard deviation 10, what minimum score a student must achieve to be in the top 10%? সো আমার আসলে কি দরকার, আমার দরকার হচ্ছে এমন একটা ভ্যালু যে ভ্যালুটার কারণে আপার টেইলে 10% এরিয়া থাকবে, মানে হচ্ছে লোয়ার টেইলে 90% এরিয়া থাকবে। সো টার্গেট আমার এখন এরিয়া বের করা না, আমার টার্গেট হচ্ছে এই এরিয়ার জন্য কোন জায়গাটা কাটতে হবে, রাইট। সো স্পেসিফিক এই ভ্যালুটা বের করতে হবে। সো সেটা বের করার জন্য আমরা এখন আবার সেই টেবিলের হেল্প নিতে পারি।
সো টেবিলের হেল্প নেওয়ার জন্য হচ্ছে আমরা এই টেবিলটায় যাব, সেখানে প্রথমেই টার্গেট আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে যে সেই প্রবাবিলিটির ভ্যালুটা কোথায়, 90% ভ্যালুটা কোথায়। সো এটা হচ্ছে সেই 90% ভ্যালু। এই 90% ভ্যালুর করেসপন্ডিং জেড এর ভ্যালুটা এখন আমি দেখব। সো জেড এর ভ্যালু হচ্ছে 1.29। সো 1.29 হচ্ছে আমার সেই জেড এর ভ্যালু যার জন্য এরিয়াটা 90% থাকবে লোয়ার টেলে, আর আপার টেলে 10% থাকবে। সো ওই কাট পয়েন্টটা বের করে হচ্ছে আমার মেইন টার্গেট। এখন কথা হচ্ছে 1.29 তো অ্যান্সার না, কারণ এখানে নাম্বারগুলো তো 1.29 না, জেড স্কেলে না। আমাকে তাহলে জেড স্কেল থেকে এক্স এর স্কেলে কনভার্ট করতে হবে। সো এটা ছিল আমাদের ফর্মুলা। সো সেই ফর্মুলাতে আমি 1.29 বসাই দিলাম, এই ডিস্ট্রিবিউশনের এভারেজ, এই ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বসাই দিলাম। তাহলে আমি জাস্ট নর্মাল অ্যালজেব্রা করে এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 84.9 অথবা ইকুইভ্যালেন্ট 85। সো এটা ছিল হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের আরেকটা ম্যাথ। সো এখন এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিওতে আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালোই থাকুন, ধন্যবাদ।